কক্সবাজারে তো আপনি অবকাশ যাপনে যেতেই পারতেন। হ্যাঁ, আপনাদের পাঁচজন নেতা অবকাশে গেলেন। হ্যাঁ, সেখানে গিয়ে সার্জিস আজকে সকালে পরিবেশ নিয়ে আমরা দেখলাম একটা ভিডিও বার্তা দিয়েছেন সাগরের পাড়ে দাঁড়িয়ে। কিন্তু পিটার হাসের সাথে বৈঠক হয়েছে এমন গুঞ্জন রয়েছে, যদিও এটির সত্যতা নাই। ওই পিটার হাস কোথায়? আচ্ছা, এটা একটু বলে রাখি, এই পিটার হাস যে ওই যে এখন যে বর্তমান আমাদের যে প্রেস মিনিস্টার ওয়াশিংটনে, তিনি নাকি কালকে একটা যে পিটার হাস আমেরিকাতে আছেন, কিন্তু আবার যাচাই করে সামাজিক মাধ্যমে দেখা গেল পিটার হাস কক্সবাজারে আছেন। কোনটা সত্যি? ওই যে যেইটা একটা কাগজ দিল, এটা তো ফেক কাগজ। তার নামের স্পেলিংটা পর্যন্ত মিস্টেকেন। মানে কত কার নাম? পিটার হাসের নাম, যে কক্সবাজারের কথা, যেটা একটা কাগজ দেখে মানুষ বলছে যে মানে কত বড় ষড়যন্ত্র এই অভ্যুত্থানের শক্তিদের পিছনে মানুষ চালাচ্ছে। এই 5 জন নেতা ওখানে কেন গেলেন এবং দলের শীর্ষ নেতা নাহিদ এবং আক্তার জানতে পারলেন না? আরেকটি গোপন বৈঠক আপনারা সেখানে করলেন, কেন করতে হলো? আপনি কোথায় পেলেন আমাকে বলুন তাহলে। সেখানে শোকজ নোটিশ কেন দেওয়া? শোকজ নোটিসে কি লেখা আছে যে আপনারা কোথায় গিয়েছেন, গিয়ে কি গোপন বৈঠক করেছেন? সেটা লেখা আছে সেখানে। আপনারা 24 ঘন্টার মধ্যে সশরীরে এসে জবাব দিবেন। জবাব দিতে বলা হয়েছে। এই যে মিস ইন্টারপ্রিটেশন অফ স্টোরিজ আর ভেরি ভেরি ব্যাড, এন্ড এগুলো হচ্ছে ইন্টেনশনাল। এই যে পিটার হাস বাংলাদেশে নাই, বলা হইলো পিটার হাসের সাথে দেখা করতে গেছে, অথচ পিটার হাসকে বাংলাদেশের 1 সেন্টিমিটার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনি এখন প্রশ্ন করলেন কি কার সাথে গোপন বৈঠক? গোপন বৈঠক যে আমার কক্সবাজারে যে করা লাগবে কেন? আমি একটা রাজনৈতিক দলের অংশ, কিন্তু আমার যে কেন যাইতে হলো এই 5 নেতার, যেটি আপনার দলের খুব খারাপ কাজ করছে। এইটা মনে করেন আমার দলের যে 5 নেতা, এরা তো মানুষ না, এরা রাজনীতিবিদ। এরা কেন কক্সবাজারে যাবে? এদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না। এই প্রোগ্রামে কাদের পার্টিসিপেট করার রাইট সবচেয়ে বেশি ছিল? গণঅভ্যুত্থানে যারা লিড দিয়েছে তাদের পার্টিসিপেট করার রাইট ছিল না? এই যে সমন্বয়ক পরিচয় নিয়ে যারা সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশের মানুষকে এক জায়গা করেছে, হয়তো এখন তাদের নানা প্রশ্ন হচ্ছে তাদের ব্যাপারে, তাদের হয়তো সমন্বয়ক পরিচয় আর দেওয়ার সুযোগ নেই, কিন্তু যারা এই গণ অভ্যুত্থানকে সুসংগঠিত করেছে সারা বাংলাদেশের মানুষকে, সেই 158 জনেরও কিন্তু দাওয়াত হয় নাই। এই সার্জিস, এই দলের প্রতিনিধি তো সেখানে ছিলেন, নাহিদ ইসলাম তো সেখানে ছিলেন। আমার দলের 2 জন প্রতিনিধি কি শুধু গণ অভ্যুত্থানে লিড দিয়েছে? আমার দলের, আপনার দল তো এখন আমি তো রাজনৈতিক দল হিসেবে আমি ওখানে পার্টিসিপেট করার যতটুকু আমার অধিকার আছে, ঠিক একই ভাবে আমার দলের যারা গণ অভ্যুত্থানের লিড দিয়েছেন তাদেরও তো তাদের জায়গা থেকে তাদের অভ্যুত্থানের লিডার হিসেবে তাদের ওখানে যাওয়ার অধিকার ছিল না? এখানে তাদেরকে কি ইগনোর করা হয়েছে? তাহলে তাদেরকে তো তারা তো এই গণ অভ্যুত্থানের যারা লিড দিয়েছে তারা দাওয়াতই পায় নাই। আর যদি তারা শুধু এইটা না, এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে আমার ইনপুট দেওয়ার সুযোগ কতটুকু রাখা হয়েছে, কতটুকু লিমিট করা হয়েছে, অনেক বিষয়ে তাদের ক্ষোভ থাকতে পারে। আচ্ছা, মনে করেন 5 তারিখ ধরে নেন, ওরা এই ঘোষণাপত্রের দিন যেই অনুষ্ঠানে তাদের ফিজিক্যালি প্রেজেন্ট থাকার জন্য দাওয়াত দেওয়া হয় নাই, যেটা অনলাইনে তারা পার্টিসিপেট করার সুযোগ হয়েছে, এবং দে হ্যাভ মেড দেয়ার ডিসিশন টু বি উইথ দেয়ার ফ্যামিলি অ্যাট আ সার্টেন প্লেস। ওইটা ঠাকুরগাঁও হইতে পারে, পঞ্চগড় হইতে পারে, ওটা নোয়াখালী হইতে পারে, বরিশাল হইতে পারে। মনে করেন এটা কক্সবাজার হইলো, বা এটা বিসর্জন দেওয়ার জন্য গেছেন। এইখানে মনে করেন এই যেই ছেলেটা নতুন বউ নিয়ে গেল, যেই মেয়েটা বাংলাদেশে আইসে 1 বছর পরে একটা অবকাশ উদযাপন করতে গেল, এটা তাদের, আমি তো বললাম, দিনটা তাদের চুজ করাটা আরো ওয়াইজলি করতে পারতো। সেই জন্যই তো তাদেরকে শোকজ করা, যে তারা যাওয়ার আগে আমাদেরকে আসলে জানায় গেলে আমাদেরকে এই যে ঢালাও ভাবে মিথ্যা অপবাদ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, যেটার উত্তর আমাদের জানা ছিল না, সেই জিনিসগুলার তো আসলে তারা যেহেতু পলিটিক্যাল কাউন্সিলের মেম্বার, আমরা ওই জিনিসটা জানলে আমাদের জন্য রাজনৈতিকভাবে উত্তর দেওয়াটা সহজ হতো। যেমন আমি এখন আসলে আমাকে জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না যে মনে করেন ওরা ওখানে কোনো বৈঠকে গেছে না। আসলে তো কালকের পরে আজকে জানলাম যে অ্যাকচুয়ালি ওরা ওখানে ফ্যামিলিকে টাইম দিতে গেছে, কিন্তু ওরাও তো মানুষ।
দিন শেষে শুধু রাজনীতি করে এবং একটা বছর এই গণঅভ্যুত্থানের পরে ১ বছর এবং তার আগের যেই বিভীষিকাময় পরিস্থিতি, সেই পরিস্থিতি ফেস করার পরে ১ বছর পরে আর গতকালের একটা ছুটির দিনে তাদের এইটুকু অধিকার তাদের নাই। এইটুকু মানবিকভাবে তাদেরকে আমরা বিবেচনা করতে পারি না। আমরা তাদেরকে কথায়, কথায় তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাই। অথচ একটা বারের জন্য ভুল করে কেউ ধন্যবাদ দিলেন না যে এই সে সাহসের সাথে সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় বলছে, "আমি এখানে থাকার অধিকারী। আপনি পুলিশ, আপনি এই ক্যাম্পাসের কেউ না। আমি এই ক্যাম্পাসের।" আপনাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি যে আপনাদের ইনপুট দেন? না, আমরা ঘোষণাপত্রে আমাদের সাফিসিয়েন্টলি এনাফ ইনপুট দেওয়ার কোনো সুযোগ ছিল না। থাকলে ঘোষণাপত্র এরকম অসম্পূর্ণ হতো না। অন্তত নিহতের সংখ্যা এরকম ভুল হতো না। আপনারা সরকারের না, না অংশ, ভাই, আপনারা হচ্ছেন সরকারের নিয়োগকর্তা। তো আপনি যাকে নিয়োগ দিলেন, আর ওই যে যখন নিয়োগের সময় বিরিয়ানি খাইলেন, বিরিয়ানি খাওয়ার পরে আইসা বললেন যে আলোচনা আর অন্য কোন রাজনৈতিক দল চা-টা খায় নাই, আমরা একলাই চা খাইছি। এবং আমার একটা এই জাতীয় প্রশ্ন করতে দিন। একটু থামলে না, আপনি উত্তর আপনার প্রশ্নটা আমি নিব, একটু উত্তরটা দিন। একসাথে কথা বললে হবে না। যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এই আলোচনার টেবিলে শুধু এই ছাত্র জনতারা ছিল, অন্য কোনো রাজনৈতিক দল ছিল না। এটাই বলতে চাচ্ছেন আপনি? এই সরকার আমার, এই সরকারের সবকিছু আমার, বসাইছি আমি, করছি আমি, সব আমরাই ছাত্র জনতারা। আমি বলছি না, এটা প্রফেসর ইউনূস বলেছেন। আপনি আমাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলে তো হবে না। এটা তো প্রধান উপদেষ্টার বক্তব্য। প্রধান উপদেষ্টা বলেছেন কারণ উনার নামটা, উনাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চেয়েছি, এটা সত্যি। এই সরকার গঠন তো, এই সম্পূর্ণ সরকার তো শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে না, পুরো উপদেষ্টা মণ্ডলী কাদের দ্বারা গঠিত হবে সেই ডিসিশনটা কিন্তু শুধু একলা নাহিদ ইসলাম এবং তার অনুসারী বা তার সহযোদ্ধাদের নিয়ে হয় নাই। এই ডিসকাশনের পার্টিসিপেট করার সুযোগ অন্যান্য সকল রাজনৈতিক দলেরও হয়েছিল। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি এই দীর্ঘ ১ মাস ৬৪ জেলায় ঘুরে বেরিয়েছেন। আপনার সাথে আমার বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, যেখানেই দেখেছি আপনি জনগণের সাথে মিশেছেন। আপনার তো নিশ্চয়ই ক্লান্তি লাগছে। কক্সবাজারে তো আপনি অবকাশ যাপনে যেতেই পারতেন। হ্যাঁ, আপনাদের ৫জন নেতা অবকাশে গেলেন। হ্যাঁ, সেখানে গিয়ে সার্জিস আজকে সকালে পরিবেশ নিয়ে আমরা দেখলাম একটা ভিডিও বার্তা দিয়েছেন সাগরের পাড়ে দাঁড়িয়ে। কিন্তু পিটার হাসের সাথে বৈঠক হয়েছে এমন গুঞ্জন রয়েছে, যদিও এটির সত্যতা নাই। ওই পিটার হাস কোথায়? আচ্ছা, এটা একটু বলে রাখি, এই পিটার হাস যে ওই যে এখন যে বর্তমান আমাদের যে প্রেস মিনিস্টার ওয়াশিংটনে, তিনি নাকি কালকে একটা পিটার হাস আমেরিকাতে আছেন, কিন্তু আবার যাচাই করে সামাজিক মাধ্যমে দেখা গেল পিটার হাস কক্সবাজারে আছেন। কোনটা সত্য? ওই যে যেইটা একটা কাগজ দিল, এটা তো ফেক কাগজ। তার নামের স্পেলিংটা পর্যন্ত মিস্টেকেন। মানে কত পিটার হাসের নাম যে কক্সবাজারের কথা, যেটা একটা কাগজ দেখে মানুষ বলছে যে মানে কত বড় ষড়যন্ত্র এই অভ্যুত্থানের শক্তিদের পিছনে মানুষ চালাচ্ছে, এবং এইটা পতিত সরকার, এটা কি ভেরিফাইড? অফ কোর্স ইট ইজ ভেরিফাইড। এটা মানুষ কত বড় মানুষের মানে সেন্টিমেন্ট নিয়ে কত বড় নোংরা রাজনীতি এগুলো হয়, এগুলো তো পতিত সরকার যাদেরকে এই ছাত্ররা আন্দোলন করে ভাগাইছে। আচ্ছা, পিটার হাস সেখানে ছিলেন কি ছিলেন না? সাংবাদিক আপনি বলেন না, জার্নালিজম কি বলে, উনি কই? অ্যাডভোকেট জনাব বদরুল হাসান, আমি একটু হুমায়রা নূরের কাছ থেকে জানতে চাই, ওখানে জনাব সৈয়দ বদরুল হাসান, আপনাকে বিনয়ের সাথে থামাচ্ছি, একটু হুমায়রা নূরের কাছ থেকেই জানতে চাই, ওখানে ৫ জন গেলেনই বা কেন? একসাথেই বা গেলেন কেন? এবং আপনার দলের কোনো কনসেন্ট নাই, এটি প্রমাণিত হলো আপনার দল থেকে একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেকে, যারা মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তাসনিম জারা, তারপরে জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, এই ৫ জন নেতা ওখানে কেন গেলেন? এবং দলের শীর্ষ নেতা নাহিদ এবং আক্তার জানতে পারলেন না, আরেকটি গোপন বৈঠক আপনারা সেখানে করলেন, কেন করতে হলো? এটা তথ্যটা আপনি কোথায় পেলেন?
আমাকে বলুন তাহলে সেখানে শোকজ নোটিশ কেন দেওয়া হলো? শোকজ নোটিসে কি লেখা আছে যে আপনারা কোথায় গিয়েছেন, গিয়ে কি গোপন বৈঠক করেছেন সেটা লেখা শোকজ আছে করেন? সেখানে আপনারা 24 ঘন্টার মধ্যে সশরীরে এসে জবাব দিবেন। জবাব কক্সবাজারে কেন দিতে বলা গেছেন? হয়েছে। এই যে মিসইন্টারপ্রিটেশন অফ স্টোরিজ আর ভেরি ভেরি ব্যাড, এন্ড এগুলো হচ্ছে ইন্টেনশনাল। এই যে পিটার হাস বলেন। বাংলাদেশে নাই, বলা হইলো পিটার হাসের সাথে দেখা করতে গেছে, অথচ পিটার হাসকে বাংলাদেশের 1 সেন্টিমিটার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনি এখন প্রশ্ন করলেন কি কার সাথে গোপন বৈঠক? গোপন বৈঠক যে আমার কক্সবাজারে যে করা লাগবে কেন? আমি একটা রাজনৈতিক দলের অংশ, কিন্তু আমার যে কক্সবাজারে কেন যাইতে হলো এই 5 নেতার, যেটি আপনার এটা তো দলের খুব খারাপ কাজ করছে। আহ্বায়ক শীর্ষ নেতা? এইটা মনে করেন আমার দলের যে 5 নেতা, এরা তো মানুষ না, এরা রাজনীতিবিদ। এরা কেন কক্সবাজারে যাবে? এদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না? কি বলেন আপনারা? এরা সারা মাস সারা বছর, গত একটা বছর ধরে পরিবারকে একটা দিন সময় দেয় নাই, নিজের ব্যক্তিগত জীবনের জন্য একটা দিন সময় বের করে নাই। গতকাল সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেই জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম করা হলো, সেই প্রোগ্রামে এদেরকে দাওয়াত দেয় নাই। তারপরে এদের পরিবারকে সময় দেওয়ার কোনো অধিকার নাই। কেন অধিকার থাকবে? তারা তো রাজনীতিবিদ। কি বলেন আপনারা? তারা ওখানে গেছে মানে 5 বন্ধু মিলে আচ্ছা, গেল, তার হুমায়রা, মানেই তো এটা একটা গোপন 5ই আগস্ট ভ্রমণে হচ্ছে গেল। 5ই আমি আগস্ট আপনি ছাত্র 5ই জনতার আগস্ট আমার অভ্যুত্থানে বিজয় দিবস। জনাব হুমায়রা 5ই প্রস্তুতি আগস্ট নিন, আমার বিজয় দিবস। প্রস্তুতি নিন। আপনি এই প্রশ্নটা করা উচিত ছিল যে এই 5ই আগস্টকে অভ্যুত্থানে কেন বেছে নিতে হইল? 5ই আগস্টকে কেন বেছে নিতে হইল? এটাই এটাই এই যে আপনি প্রশ্নটা এটা করলেন, কি সেলিব্রেশন? একজন মানুষ হিসেবে আপনি নিজেকে প্রশ্ন করেন আচ্ছা যে হুমায়রা, বদরুল হাসান আমার একটা প্রশ্ন করতে জি চাচ্ছেন জি আপনাকে। স্যার, জি। হুমায়রা, এই যে 5 জনের কথা বলা হচ্ছে তারা কক্সবাজার গেলেন, তো আবার 5 জন না, বেশি, 6 জন। 6 জন, জারার হাজবেন্ড, হ্যাঁ 6 জন, সার্জিসের ওয়াইফ, হ্যাঁ আর নাসির আর হাসনাত, ওরা দে আর জি, ফ্রেন্ডস। হ্যাঁ। তো জি। তারা গেলেন এবং 5 তারিখে তারা মানে গতকাল তারা কক্সবাজারেই ছিলেন, এবং সেই দিনই মোহাম্মদ ইউনূস তিনি এই ঘোষণাপত্র প্রকাশ করলেন। তো এই যে 6 জন কক্সবাজারে ছিলেন, তারা কি জানতেন যে গতকাল এটা ঘোষণা করা হবে, নাকি তাদের অনুপস্থিতি, নাকি নাকি ঘোষণাপত্র যে ইউনূস সাহেব যেটা করলেন, তারা কি জানতেন যে ইউনূস সাহেব এটা ঘোষণা করবেন, নাকি তাদের অজান্তেই ইউনূস সাহেব এই ঘোষণাপত্রটা পাঠ করলেন? 5 তারিখে আসবে এটা তো সবার জানা, কিন্তু এই প্রোগ্রামে কাদের পার্টিসিপেট করার রাইট সবচেয়ে বেশি ছিল? গণঅভ্যুত্থানে যারা লিড দিয়েছে তাদের পার্টিসিপেট করার রাইট ছিল না? এই যে সমন্বয়ক পরিচয় নিয়ে যারা সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশের মানুষকে এক জায়গা করেছে, হয়তো এখন তাদের নানা প্রশ্ন হচ্ছে তাদের ব্যাপারে, তাদের হয়তো সমন্বয়ক পরিচয় আর দেওয়ার সুযোগ নেই, কিন্তু যারা এই গণ অভ্যুত্থানকে সুসংগঠিত করেছে সারা বাংলাদেশের মানুষকে, সেই 158 জনেরও কিন্তু দাওয়াত হয় নাই। এই সার্জিস, এই আপনার হাসনাত, দলের প্রতিনিধি তো সেখানে ছিলেন, নাহিদ ইসলাম তো সেখানে ছিলেন। আমার দলের 2 জন প্রতিনিধি কি শুধু গণ অভ্যুত্থানে লিড দিয়েছে? আমার দলের আপনার দল তো এখন আপনার আমি তো রাজনৈতিক দল হিসেবে আমি ওখানে পার্টিসিপেট করার যতটুকু আমার অধিকার আছে, ঠিক একইভাবে আমার দলের যারা গণ অভ্যুত্থানের লিড দিয়েছেন তাদেরও তো তাদের জায়গা থেকে তাদের অভ্যুত্থানের লিডার হিসেবে তাদের ওখানে যাওয়ার অধিকার ছিল না? এখানে তাদেরকে কি ইগনোর করা হয়েছে তাহলে? তাদেরকে তো তারা তো এই গণ অভ্যুত্থানের যারা লিড দিয়েছে তারা দাওয়াতই পায় নাই। আর যদি তারা শুধু এইটা না, এই যে এই ঘোষণাপত্রে আমার ইনপুট দেওয়ার সুযোগ কতটুকু রাখা হয়েছে, কতটুকু লিমিট করা হয়েছে, অনেক বিষয়ে তাদের ক্ষোভ থাকতে পারে। আচ্ছা মনে করেন 5 তারিখ ধরে নেন, ওরা এই ঘোষণাপত্রের দিন যেই অনুষ্ঠানে তাদের ফিজিক্যালি প্রেজেন্ট থাকার জন্য দাওয়াত দেওয়া হয় নাই, যেটা অনলাইনে তারা পার্টিসিপেট করার সুযোগ হয়েছে, এবং দে হ্যাভ মেড দেয়ার ডিসিশন টু বি উইথ দেয়ার ফ্যামিলি at a certain place. ওইটা ঠাকুরগাঁও হইতে পারে, পঞ্চগড় হইতে পারে, ওটা নোয়াখালী হইতে পারে, বরিশাল হইতে পারে, মনে করেন এটা কক্সবাজার হইলো, বা এটা বিসর্জন দেওয়ার জন্য গেছেন। এইখানে মনে করেন এই যেই ছেলেটা নতুন বউ নিয়ে গেল, যেই মেয়েটা বাংলাদেশে এসে 1 বছর পরে একটা অবকাশ উদযাপন করতে গেল, এটা তাদের, আমি তো বললাম দিনটা তাদের
চুজ করাটা আরো ওয়াইজলি করতে পারতো। সেই জন্যই তো তাদেরকে শোকজ করা, যে তারা যাওয়ার আগে আমাদেরকে আসলে জানায় গেলে আমাদেরকে এই যে ঢালাও ভাবে মিথ্যা অপবাদ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, যেটার উত্তর আমাদের জানা ছিল না, সেই জিনিসগুলার তো আসলে তারা যেহেতু পলিটিক্যাল কাউন্সিলের মেম্বার, আমরা ওই জিনিসটা জানলে আমাদের জন্য রাজনৈতিকভাবে উত্তর দেওয়াটা সহজ হতো। যেমন আমি এখন আসলে আমাকে জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না যে মনে করেন ওরা ওখানে কোনো বৈঠকে গেছে না। আসলে তো কালকের পরে আজকে জানলাম যে অ্যাকচুয়ালি ওরা ওখানে ফ্যামিলিকে টাইম দিতে গেছে, কিন্তু ওরাও তো মানুষ। দিন শেষে শুধু রাজনীতি করে এবং একটা বছর এই গণঅভ্যুত্থানের পরে 1 বছর এবং তার আগের যেই বিভীষিকাময় পরিস্থিতি, সেই পরিস্থিতি ফেস করার পরে 1 বছর পরে আর গতকালের একটা ছুটির দিনে তাদের এইটুকু অধিকার তাদের নাই, এইটুকু মানবিকভাবে তাদেরকে আমরা বিবেচনা করতে পারি না। আমরা তাদেরকে কথায় কথায় তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাই, অথচ একটা বারের জন্য ভুল করে কেউ ধন্যবাদ দিলেন না যে এই ছেলেগুলা সাহসের সাথে সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় বলছে আমি এখানে থাকার অধিকারী, আপনি পুলিশ, আপনি এই ক্যাম্পাসের কেউ না, আমি এই ক্যাম্পাসের, আমি এখানে দাঁড়াবো, আমি এখানে আন্দোলন ঘোষণাপত্র, এই জন্য যে ধন্যবাদ, সেই ধন্যবাদটা একটাবার কেউ দিয়ে প্রশ্নটা করলেন না। আমি আমার একটা এই যে ঘোষণাপত্র তৈরি করা হলো যে কালকে আমরা দেখলাম, হ্যাঁ আমি যেটা বললাম যে ভুল ত্রুটি, বিরাট ত্রুটি আছে এর মধ্যে, কিন্তু সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যখন এটা তৈরি করা হচ্ছে, এটা রচনা করা হচ্ছে, লেখা হচ্ছে, আপনাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি যে আপনাদের ইনপুট দেন? না, আমরা ঘোষণাপত্রে আমাদের সাফিসিয়েন্টলি এনাফ ইনপুট দেওয়ার কোনো সুযোগ ছিল না। থাকলে ঘোষণাপত্র এরকম অসম্পূর্ণ হতো না, অন্তত নিহতের সংখ্যা এরকম ভুল হতো না। যেখানে জাতিসংঘের যেই রিপোর্টটা, সেটা যেই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা, এটা কিন্তু একটা মোটামুটি একটা বিশ্বাসযোগ্য এবং একটা সলিড একটা রিপোর্ট। সেই রিপোর্টেও তো 1400+ উল্লেখ করা আছে, অতটুকু রিফ্লেক্টেড হয় নাই। এই ঘোষণাপত্রের ফাইনালাইজেশনটা খুবই অপরিপক্কভাবে ফাইনালাইজ করা হয়েছে। এতে আসলে আমরা at least we had the recognition of the martyrs of this July revolution. তাহলে এই যে আপনাদের দলকে সুযোগ দেওয়া হয় নাই বা ইনপুট দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তো আমরা কি সাধারণ পাবলিক যারা ইনপুট এখানে এখন বলতে গেলে নেগেটিভলি বলতে হয় স্যার। হ্যাঁ দেখেন, মনে করেন ঘোষণাপত্রে আমিও ইনপুট দিছি, আরেকটা রাজনৈতিক দল আরো 5-10টা, যতটুকুই আমার জায়গা থেকে আমি যতটুকু ইনপুট দেওয়ার সুযোগ ছিল, আপনাদের ইনপুটের ভিত্তিতেই তো আসলে এই জুলাই সনদটি করা হয়েছে। বলেন ভাই, আপনি চাপায় দেন আপনি একটা চাপায় দেওয়ার তো বিষয় না, আপনারা সরকারের অংশ, আপনারা হচ্ছেন সরকারের নিয়োগকর্তা। তো আপনি যাকে নিয়োগ দিলেন, ওই যে যখন নিয়োগের সময় বিরিয়ানি খাইলেন, বিরিয়ানি খাওয়ার পরে আইসা বললেন যে আলোচনা, অন্য কোন রাজনৈতিক দল চাটা খায় নাই, আমরা একলাই চা খাইছি। এবং যখন এই জাতীয় প্রশ্ন করতে দিন, একটু থামলে না, আপনি উত্তর দেন। আপনার প্রশ্নটা আমি নিব, একটু উত্তরটা দিই। যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এই আলোচনার টেবিলে শুধু এই ছাত্র জনতারা ছিল, অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, এটাই বলতে চাচ্ছেন আপনি? অন্য কোনো তানভীর ভাইকে আমি জিজ্ঞেস করছি, তানভীর ভাই যে বলছেন যে এই সরকার আমার, এই সরকারের সবকিছু আমার, বসাইছি আমি, করছি আমি, সব আমরা এই ছাত্র জনতা। প্রফেসর ইউনূস বলেছেন, আপনি আমাকে প্রধান উপদেষ্টা বানা দিলে তো হবে না, এটা তো প্রধান উপদেষ্টার বক্তব্য। প্রধান উপদেষ্টা বলেছেন কারণ উনার নামটা, উনাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চেয়েছি, এটা সত্যি। কিন্তু এই সরকার গঠন তো, এই সম্পূর্ণ সরকার তো শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে না, পুরো উপদেষ্টা মণ্ডলী কাদের দ্বারা গঠিত হবে সেই ডিসিশনটা কিন্তু শুধু একলা নাহিদ ইসলাম এবং তার অনুসারী বা তার সহযোদ্ধাদের নিয়ে হয় নাই। এই ডিসকাশনের পার্টিসিপেট করার সুযোগ অন্যান্য সকল রাজনৈতিক দলেরও হয়েছিল। সুতরাং তাদের সবাইকে এই দায়টা তাদেরও পড়ে। আর আজকে যে জুলাই ঘোষণাপত্র, আমাদের মধ্যেই অনেকের এটাও মনে হচ্ছে যে একটি বিশেষ রাজনৈতিক দলের অভিপ্রায় বা বক্তব্যগুলোকে বেশি প্রাধান্য দিয়ে ঘোষণাপত্র দেওয়া হয়েছে।